নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি তারনাথতান্ত্রিক ও কালো জাদু গল্পের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে। চলুন গল্পটি শুরু করা যাক। এরপর বড় বউ বিদায় নিলে আমি আরও খানিকক্ষণ বাগানে পায়চারি করার পর অবশেষে নিজের ঘরের দিকে রওনা হই। আমি যখন আমার ঘরে এসে পৌঁছালাম তখন পাশের রান্নাঘর থেকে শুনতে পেলাম দুজন বৃদ্ধ একে অপরের সাথে কথা বলছে। কি বলি দাদা, এত যৌবন দেখলে নিজেকে আর সামলানো যায় না। তুমিও শাড়ি পরার ধরনটা দেখেছ? ইচ্ছা করে পেটের কাছে ফাঁকা রাখে যাতে পরপুরুষ দেখতে পায়। আরে তুই আর বলিস না, ওটা তো তুই পেটের কাছে দিলি। ও যখন চান করতে যায় না, ওর গায়ে শুধু একটা শাড়ি লেপটে থাকে, ভেতরে না কিছুই পড়ে না। আর যখন স্নান সেরে ফেরে, উফ, তখন যে কি লাগে ওকে দেখতে। হায় হায়, কি পুরো যেন আকাশ থেকে নেমে আসা পরি। তুমি এই কথা বলছো? সেদিন আমি সকালে চা দিতে যাই, তখন দেখি মহারানী স্নান করে এসে কাপড় পাল্টাচ্ছে। ওই সময় দরজাটুকুও লাগায় না, জানো? আমি গিয়ে একটা মারতেই দেখি প্রায় নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে ছোট বউ। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? আমাকে দেখার পর তার কোনো মতিগতি হেলদোলও হলো না গো। সে ওই অবস্থাতেই আমাকে না দেখার ভান করে নিজের কাজ করতে থাকে। পরপুরুষ উলঙ্গ ভাবে দেখছে, যেন একেবারে তার গা সওয়া হয়ে উঠেছে। সবই তো বুঝলাম রে রামু, কিন্তু শুধু একটাই প্রশ্ন, ওমের শরীরের লোভী নয়, টাকা পয়সা ক্ষমতার লোভ আছে ওর। কারণ তুমি ভেবে দেখো, এ বাড়িতে আমাদের মতো কত খেটে খা তাগড়াই সব শরীরওয়ালা লোক আছে, কিন্তু ওই মহিলা শুধু কর্ণপ্রতাপের বিষয়ে কম করে। কতবার তো ওই কর্ণ রাতে বাড়িতে ছিল না, ওই সময় পারলে তো আমাদের মধ্যে কারোর সাথে শুতে আসতে পারতো, কিন্তু না, ওর আমাদের দিকে কোনো নজর নেই ভাই। ও শুধু এই নদস কর্ণপ্রতাপের সামনে শাড়ি খুলবে, আমাদের সামনে নয়। নে হাত চালা। আমি এতক্ষণ খুব মন দিয়ে ওদের কথা শুনে যাচ্ছিলাম। নিজের মালকিনের প্রতি যে ওদের লোলুপ দৃষ্টি আছে তা ভালোই বুঝতে পারলাম। রোশনিকে অসহায়ভাবে একা পেলে যে এরা বাঘের মতো ছিঁড়ে খাবে তাও বুঝতে পারলাম। আমি আর ওদের কথা না শুনে এরপর একটা টেনে ভাত ঘুম দিলাম। এরপর ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় সন্ধেবেলা মুখ হাত ধুয়ে সবেমাত্র বসেছি, দেখি আমার ঘরে কর্ণপ্রতাপ বাবু এসে হাজির। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ বাবু, আমি অত্যন্ত দুঃখিত দুপুরবেলা আপনার সাথে খেতে পারলাম না। আসলে একটা কাজে আমি একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে না, ক্ষমা চাওয়ার কি আছে? আপনার কাজ তো আপনাকে করতেই হবে, আমি তো আছি, কোনো সমস্যা নেই। বলুন, যে কথাগুলো বাকি ছিল সেগুলো সেরে ফেলুন দেখি। আপনি তখন জিজ্ঞাসা করছিলেন না যে আমার ছেলেগুলো কিভাবে মরেছে? আমার সবকটা ছেলেই না প্রায় একইভাবে মরেছে, একই নিয়মে মরেছে। আমার বাড়ির পাশের যে দিঘিটা আছে, ওই দিঘিতে ভোরবেলায় আমার ছেলেদের মৃতদেহ জলে ভাসা অবস্থায় পাওয়া যেত। প্রতিটি ছেলের দেহই রক্তশূন্য ছিল এবং গায়ে প্রচুর কাটা দাগ ছিল, যেন কেউ প্রবল আক্রোশে ধারালো নখ দিয়ে ওই দাগগুলো কেটেছে। তবে প্রতিটি ছেলেরই মৃতদেহতে একটা সাদৃশ্য আমি খুঁজে পেয়েছিলাম। জিনিসটা হলো, একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়েছিলাম যে মারা যাওয়ার আগে তারা সবাই ভীষণ খুশিই ছিল, প্রবল আনন্দের মধ্যে ছিল যেন তারা।
আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আনন্দের মধ্যে ছিল মানে? আনন্দের মধ্যে ছিল বলতে সবার মুখ জুড়ে একটা বড় হাসি খেলা করছিল, যেন মরে যাওয়ার সময়ও প্রফুল্ল আনন্দ হয়ে তারা চিৎকার করছিল। এবং আরও একটা ব্যাপার হলো, প্রতিটা ছেলে মরে যাওয়ার কিছু সপ্তাহ আগেই তাদের শরীরে ওই দাগগুলো ফুটে উঠত। ফুটে উঠতে মানে বুঝলাম না ঠিক। ফুটে উঠতো মানে যখন আমার কোনো ছেলে মারা যেত, তার কিছু সপ্তাহ আগে থেকেই তার সারা শরীরে হঠাৎ করে চেরা চেরা দাগের মতো সৃষ্টি হতো, বিশেষ করে পিঠে আর ছাতিতে সব থেকে বেশি। এবং যত দিন যেত সেই সব ক্ষত আরো স্পষ্ট হয়ে উঠত। এবং যখন অবশেষে সেই সব দাগ থেকে রক্ত ঝরে ঝরে পড়তো, তখন বুঝতাম এর মৃত্যু আর বেশি দিন বাকি নেই। এই কি আশ্চর্য! এখন মানে এমনও কি সম্ভব নাকি? তবে একটা খুব খারাপ খবর আছে বুঝলেন মশাই। আমার প্রথম পক্ষের স্ত্রী আমাকে এতদিন বলেনি। আমার নিজ ছেলের গায়েও এই দাগ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। এবং আগের হিসাব মতো বুঝতে পারছি আমার ছেলের হাতে টেনে টুনে হয়তো ওই 2 থেকে 3-4 দিন অবশিষ্ট রয়েছে। এরপরেই হয়তো সব শেষ। আপনি আমার শেষ ভরসা, আমাদের বাঁচান আপনি। আমি সবই বুঝতে পেরেছি। আপনি শান্ত হন কর্ণপ্রতাপ বাবু, বেশি চিন্তা করবেন না। আমি বাড়িতে থাকতে আপনার ছেলেকে কিছু হতে দেব না। তবে আমি বলবো, ছেলেকে একটু চোখে চোখে রাখুন, ওকে একা একদমই বাইরে ছাড়বেন না। একা একা তো দূর, ও যেখানেই যায় ওর সাথে সর্বদা 2-3 জন লোক থাকে। এমনকি ওর দাদাদের বেলাতেও আমি ওদের 2-1 জন করে লোক সর্বদা পাহারায় রেখেছিলাম। কিন্তু তবুও কোনো এক মায়া বলে ওই চেরা দাগগুলোর সংখ্যা বেড়েই যেত, আর শেষে আমার ছেলেগুলোকে মরতে হতো। আমি এতক্ষণ খুব মন দিয়ে কর্ণপ্রতাপ বাবুর কথা শুনছিলাম। নিজের ছেলেদের মারা যাওয়ার কথা বলতে বলতে তিনি এরপর হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি প্রথমে এনার মতো একটি সত্যিকারের মানুষকে লুকিয়ে থাকতে দেখলাম। আমি ওনাকে শান্ত করার জন্য বললাম, দেখুন, আপনি এভাবে কাঁদবেন না। আপনি নাকি এই ঘরে গৃহকর্তা। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার স্ত্রী, এরা আপনার সন্তানেরা কি ভাববে বলুন তো? আমি তো বলছি, আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে আপনার ছেলের কিছু হতে দেব না। আমার কথা শুনে কি না জানি না, কর্ণপ্রতাপ বাবু একটু শান্ত হয়ে গেলেন। আমি প্রসঙ্গ পরিবর্তন করার জন্য তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে বিয়ে হয়তো কিছু বছর হলো, আপনার দ্বিতীয় পক্ষের কোনো সন্তান জন্মায়নি। হঠাৎই আমার কথা শুনে কর্ণপ্রতাপ বাবুর চোখে যেন একটা ঝিলিক খেলে গেল। তিনি হঠাৎ করে যেন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে গেলেন। তিনি আমতা আমতা করে আমাকে বললেন, আগে সন্তান জন্মেছে বলতে একটি সন্তান জন্মেছে, কিন্তু সে বিকলাঙ্গ। বিকলাঙ্গ বলতে? বিকলাঙ্গ বলতে আমার দ্বিতীয় পক্ষের যে ছেলেটির জন্ম হয়েছে সে জন্ম থেকেই অন্ধ আর সাথে বোবা, তবে কানে শুনতে পায়। এর চেয়েও খারাপ বিষয় হলো ছেলেটির হাতের 2 আঙুল এবং পায়ের 3টে আঙুল নেই। এবং আরও একটি বিষয়, আমার ওই সন্তানটির জীব তুলনামূলকভাবে স্বাভাবিক মানুষের থেকে অনেকটা বড় এবং ধারালো। সেদিন আমি মুখে কিছু বললাম না, কিন্তু এমন অদ্ভুত সন্তানের বর্ণনা শুনে আমার সত্যিই গাটা শিউরে উঠল। এরপর আরো কিছু সময় গল্প করার পর কর্ণপ্রতাপ বাবু উঠে নিজের ঘরের অন্তর্মহলে গেলেন। বেশি রাত হয়ে যাওয়ায় আমিও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো একটু বেলা করেই। ঘুম থেকে উঠে দাঁতনটা নিয়ে আশেপাশটা ঘুরে দেখার জন্য বের হলাম।
কলকাতার এই দিকটার পরিবেশ বেশ ভালোই, নিরিবিলি, পরিষ্কার। আশেপাশে পাখি ডাকছে, শান্ত শীতল হাওয়া বইছে। যেখানে কলকাতার বাকি জায়গাগুলো ঘন ঘন গাড়ির আওয়াজ ও মানুষের কোলাহলের ঠাসা, এই জায়গা সেখানে তার সম্পূর্ণ বিপরীত। এখানে সত্যি শান্তি আছে। হঠাৎ কি ইচ্ছা হলো, আমি সোজা চললাম জমিদার বাড়ির পাশে সেই দিঘিটার কাছে, যেখানে কর্ণপ্রতাপ বাবুর 3 জন সন্তান পরপর মারা গিয়েছে। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই দিঘির ঘাটের কাছে এসে পৌঁছালাম। দিঘিটির জল ভীষণ স্বচ্ছ ছিল, পরিষ্কার কাঁচের মতো। দিঘির ওপর থেকে আগত শান্ত শীতল হাওয়া আমার ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছিল। এমন বড় কোনো পুকুর কিংবা দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকলে জীবনে অনেক কিছুই হিসেব নিকেশ মনে পড়ে যায়। ওখানে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি দাঁতন করলাম। এরপর দিঘির জলে হাত মুখ ধুতে যাব, যেই জল স্পর্শ করেছি অমনি হাতে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার গোটা শরীর যেন কিছু সময়ের জন্য অবশ হয়ে গেল। আমার সাথে কি হলো ব্যাপারটা বুঝলাম না। সারা গা হাত পা যেন টলতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। দিঘির জলটা যেন মনে হলো সম্পূর্ণ কালো পাকের মতো হয়ে উঠেছে। চারিদিকে মোটকা গন্ধ ভর্তি হয়ে উঠেছে। আমি মনে মনে বুঝতে পারলাম নিশ্চয়ই এ কোনো অপশক্তির কাজ। আসলে এমন অতর্কিত বিপদের জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না, তাই সেই মতো দেহ বন্ধ করে আসা হয়নি। ওই দিঘির জলে পা ডুবিয়ে বসে ভাবছি যে কিভাবে এই অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এমনই মধুসুন্দরী দেবীর কথা মাথায় এলো। মধুসুন্দরী দেবীর আরাধনা শুরু করলাম, আর দেখি জাদুর মতো সমস্ত বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল, চারিদিক শান্ত হয়ে গেল। বুঝলাম আপাতত আপদ বিদেয় হয়েছে। তবে একটা জিনিস বুঝলাম যে এই দিঘিতে কিছু তো একটা রহস্য আছে। আমি আর ওই স্থানে বেশি সময় দাঁড়ালাম না। এরপর ফিরে আসি কর্ণবাবুর বাড়িতে। বাড়ির দাওয়ায় পা দিয়েছি, অমনি দেখতে পেলাম একটা বৃদ্ধ একটি শিশুকে নিয়ে বাগানে পায়চারি করছে। শিশুটিকে দেখে আমার সারা শরীরটা শিউরে উঠল। এমন বিভৎস কদাকার শিশু আমি নিজের জীবনে দেখিনি। শিশুটি নিষ্পলক চোখ দেখি আমার দিকেই তাকিয়ে আছে। সে চোখে মায়া, দয়া, মমতা এই কিছুই নাই, শুধু আছে এক আকাশ নিষ্ঠুরতা। আমি শিশুটিকে দেখার পর থেকে যেন নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছিলাম না। এক বিভৎস অশুভ ইঙ্গিত যেন এই শিশুটির দেহ থেকে পাচ্ছিলাম। আমি তড়িঘড়ি পা চালিয়ে নিজের ঘর থেকে চলে গেলাম। এরপর সারাদিন ভাবতে ভাবতে কেটে গেল। তারপরে রাতে যখন শুয়েছি, হঠাৎই গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। কিসের যেন একটা গন্ধ নাকে আসছিল। বুঝতে পারলাম যে ঘি পোড়ার গন্ধ, মানে ঘি আগুনে দিলে যে গন্ধটা পাওয়া যায় ঠিক সেই রকম গন্ধ। আর ওই গন্ধটা বিশেষভাবে আমার পরিচিত লাগলো, তার কারণ হলো আমি নিজের জীবনে এই গন্ধ বহুবার পেয়েছি। এটি যজ্ঞের গন্ধ। কেউ এই মুহূর্তে যজ্ঞ করছে আর সেই যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছে। আমি অবাক হয়ে কিছুক্ষণ খাটের উপর বসে থাকলাম আর ভাবলাম এই গভীর রাত্রে কেই বা এত বেলা যজ্ঞ করবে। মনটা কেমন যেন কু ডেকে উঠল। আমি তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে সেই গন্ধের উৎসস্থল খুঁজতে বেরিয়ে পড়লাম। দেখলাম এই গন্ধ আসছে, অর্থাৎ এই বাড়ির কেউই আগুনে ঘি ঢালছে। এরপর আমি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে যাই। সবাই উপরে তখন ঘুমোচ্ছে। সবকটা ঘরের দরজাই বন্ধ, শুধু
দূরের একটি ঘর থেকে হালকা আলো আসছে। মনে হলো যেন ঘরের ভেতর কেউ আগুন জ্বালিয়েছে। আমি তাড়াতাড়ি বাকি দরজাগুলো পেরিয়ে ওই ঘরের কাছে এসে উপস্থিত হলাম। দরজাটা হালকা ফাঁক ছিল। সেই ফাঁকে চোখ দিতেই আমার সারা শরীরটা ভয়ে কেঁপে উঠল। দেখলাম এক প্রকাণ্ড যজ্ঞের আসনে বসে আছে সম্পূর্ণ উলঙ্গ এক নারী, যে কিনা এই বাড়ির ছোট বউ রোশনি। এক মনে মন্ত্র পড়তে পড়তে সে যজ্ঞ করে চলেছে। তার শরীরের নানান জায়গায় তন্ত্র সাধনার অতি উচ্চ মানের চিহ্ন বর্তমান। কিছু সময় এইভাবে ওই নারীর দিকে চেয়ে থাকার পরে আমার মনে হলো একজোড়া চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে, অথচ রোশনি আমার দিকে পিঠ করে বসে আছে। অর্থাৎ আমি ওর পিছনটাই দেখতে পাচ্ছি, তাই ও আমাকে কোনো মতেই দেখতে পাবে না। তাহলে কে দেখছে আমায়? আমার এমন অস্বস্তির কারণটাই বা কি? ওই ঘরে তো অন্য কেউ নেই। আমি তাড়াতাড়ি ঘরের ভেতরটা চোখ বোলাতে লাগলাম। অমনি আমার নজরে পড়লো ঘরের এক কোণে থাকা একটা খাটের ওপর। অমনি আমার বুকটা ছাত করে উঠল। খাটের ওপর বসে আমারই এদিকে এক নজরে তাকিয়ে আছে রোশনির ছেলে। আমাদের চোখাচোখি হতেই সে খিলখিল করে হেসে উঠল। তখনই একটা জিনিস লক্ষ্য করে আমার সারা শরীরটা ভয়ে কেঁপে উঠল। আমি দেখলাম রোশনির ছেলের মুখে দুজোড়া সদন্ত বেরিয়ে আছে। কিন্তু তখনও আমার অবাক হওয়া বাকি ছিল। হঠাৎই দেখি ওই বাচ্চাটা ধীরে ধীরে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। তারপর অতি দ্রুততার সাথে সে তীর বেগে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মুখ থেকে প্রবলভাবে সে গর্জন করতে লাগলো। আমি তখন ওই একইভাবে দাঁড়িয়ে আছি। সে যখন আমার একেবারে কাছাকাছি এসে গেল, তখন বুঝলাম এ আসলে কোনো শিশু নয়, এ এক পিশাচ, যাকে বিকলাঙ্গ শরীরটার ভেতরে আবদ্ধ করে রেখেছে ওই রোশনি নামের পতিতা। না 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 না, পতিতা বললে ভুল হবে, তন্ত্র সাধিকা। স্বয়ং মৃত্যু দরজার ওই পারে দাঁড়িয়ে আছে। এরপর ওই শিশুটি যেই দরজায় হাত দিয়ে দরজাটা খুলতে যাবে, অমনি একটু দূরে যজ্ঞ করতে থাকা রোশনি বলে উঠল, থাক, ওকে মেরো না, ওর জন্যে আমার আলাদা পরিকল্পনা আছে, ওকে যেতে দাও। সেই অদ্ভুত জীবটিও দেখলাম এই আদেশ মেনে প্রবল অনীহার সাথে হেঁটে হেঁটে গিয়ে খাটের উপর উঠে ঠিক নিজের জায়গায় আবার আগের মতো বসে পড়ল। এরপর রোশনি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর এই যে লুকিয়ে লুকিয়ে আমায় দেখা হচ্ছে বুঝি? আচ্ছা, আরো ভালো করে দেখো। বলেই সেই মহিলা তার পিঠের ওপরে চুলগুলো সরিয়ে দিল। তার নগ্ন পিঠটা আমি তখন দেখতে পাচ্ছিলাম। সে বলে উঠল, কাল রাত পাক্কা 12টার সময় আমার ঘরে এসো, অবশ্যই আসবে, কিন্তু না এলে কি হবে তা আশা করি তুমি বুঝতে পারবে। নাও নাও, আর ওভাবে আমার শরীরের দিকে তাকিয়ে থেকো না, না হলে ও আবার রেগে যাবে যে ও যে বড্ড ভালোবাসে আমায়। আমি তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করে নিজের ঘরে এসে যাই। যে ভয়ানক দৃশ্য আমি এইমাত্র সত্যি দেখলাম, সত্যি তাতে বাকি রাতটুকু আমার আর ঘুম এলো না। শুধুই মনে হতে লাগলো কে যেন লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখছে, আর অনুমতি পেলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে শরীরের সমস্ত রক্ত শুষে খেয়ে নেবে। পরের দিন সকালে উঠে কিন্তু আমার আর আগের মতো ভয়টা থাকলো না। গতকাল রাতের ঘটনা যেন সব স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল যে
আদৌ কি কাল রাতে এসব ঘটেছে? আরে আমারও তো সেই একই প্রশ্ন। সত্যিই কি আগের রাতে আপনার সাথে সেই ঘটনাটা ঘটেছিল, নাকি আপনি স্রেফ স্বপ্ন দেখে রাতটা কাটিয়েছিলেন? হঠাৎই গল্পের মাঝে কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে এই কথাটা বলে উঠল। কিশোরীর এরূপ কথা শুনে তারানাথ বলল, এই যে তোমার গল্পের মাঝে যে কথা বলাটা না কিশোরী, এটা সত্যি খুব বাজে একটা স্বভাব। এই তুমি এরকম যদি করতে থাকো না, তাহলে কিন্তু আমি আর তোমাদের কোনো ঘটনাই শোনাবো। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে উঠলাম, এই কিশোরী, তোমার এই খারাপ স্বভাব কেন বলো তো? ঠাকুর মশাইকে বলতে দাও না। আপনি ওর কথায় রাগ করবেন না, আপনি বলা শুরু করুন ঠাকুর মশাই। আচ্ছা, আমি বলছি, কিন্তু এরপরও যদি একইভাবে আমাকে বিরক্ত করে, আমি কিন্তু আর গল্প শোনাবো না। তো এরপর সারাটা দিন আমার চিন্তাগ্রস্ত ভাবে কাটলো। কে এই তন্ত্র সাধিকা, কি চায় সে আমার থেকে, আর এই কর্ণপ্রতাপের বাড়িতেই বা ও কি করছে? নানান প্রশ্ন আমার মনে ভিড় করেছিল। এর মাঝে কর্ণবাবু আমার সাথে দেখা করতে এসেছিলেন। তিনিও আমাকে চিন্তাগ্রস্ত দেখে বলেছিলেন, কি ঠাকুর মশাই, এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছেন? না না, ও কিছু না, ও এমনি আর কি। আমি আর সত্যিটা কর্ণবাবুকে খুলে বললাম না। তার দ্বিতীয় বিয়ে করা বউ যে আসলে তন্ত্র সাধিকা, তা তিনি জানার পর যে কি হবে তা ভেবে এখন থেকেই আমার চিন্তা হচ্ছে। এরপর অবশেষে যে মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। বাড়ির বড় ঘড়ির কাঁটা রাত 12টার সময় ঢং ঢং করে 12টা বেজে উঠল। তখন আমি লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে পা টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। আগের দিনের মতোই বাড়ির সমস্ত মানুষ গভীর ঘুমে অচেতন, কিন্তু কেবলমাত্র একটি ঘর থেকে আলো আসছে, আর আসছে গুনগুন করে গান গাওয়ার শব্দ। আমি সেই গানের আওয়াজ শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। অবশেষে আমি যখন রোশনির দরজার সামনে এসে দাঁড়ালাম, দেখি রোশনি ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে সে বলল, এই যে এসো, তোমার জন্যেই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তবে আজ কেন? আমি বহু বছর ধরে তোমার মতো একজনের জন্য অপেক্ষা করছিলাম। আজ আমার সমস্ত অপেক্ষার অবসান হলো। আমি সেই ঘরের মধ্যে ঢুকে দেখি রোশনি লাল পাড় বেনারসি শাড়ি পরে বসে আছে। আহা, সে কি রূপ, সে কি যৌবন! আমার সারা শরীরটা তাকে দেখে শিহরিত হয়ে উঠল। আমি অবাক হয়ে তারই অদ্ভুত সাজের দিকে তাকিয়েছিলাম। সে মুচকি হেসে বলল, ভাবছো তো আমি কেন এই লাল বেনারসি পরে বসে আছি? আর যে আমার ফুল সজ্জা। আমি তার কথা শুনে তার কথার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছিলাম না। আমি আমতা আমতা করে বললাম, তুমি কেমন ভাবে কথা বলছো? বুঝতে পারছো না তুমি কে? তোমার পরিচয় কি? এই বাড়িতে কেন এসেছো? আর আমার থেকে কি চাও? আর তোমার এই বিকলাঙ্গ শিশুটি বা আসলে কে? বাবা, এতগুলো প্রশ্ন! সুন্দরী মেয়ে দেখলে প্রশ্ন করতে নেই, জানো না বুঝি?
তার বদলে কাছে আসতে হয়। আমার প্রশ্নের উত্তর দিতে তুমি যদি আর এক মুহূর্ত দেরি করো, তাহলে আমি এই মুহূর্তে এই স্থান ত্যাগ করব। চলে যাবে? চলে যাবে বললেই তো আর যেতে দেব না। এ বাড়ি আমার দখলে এখন। এই বাড়ির প্রতিটি ইট পেরেক আমার দখলে। আমি এই বাড়ির স্বঘোষিত দেবী, আমি রক্তকণ্ঠী ভৈরবী। স্বয়ং শক্তির আশীর্বাদ আমি পেয়েছি। আমি এখন সর্বশক্তিমান। পৃথিবীর বহু জানা অজানা তন্ত্র সাধনা এখন আমার হাতের মুঠোয়। কিন্তু আমিও প্রকৃতির বন্ধনে বাঁধা। সমস্ত রকম বিদ্যে আমার আয়ত্তে থাকলেও নিজে নিজে তো আর কোনো নারী গর্ভবতী হতে পারে না। এর আগে এক তান্ত্রিককে নির্বাচন করেছিলাম আমার সন্তানের বাবা হওয়ার জন্য, কিন্তু সে যৌন প্রক্রিয়া চলাকালীন আমার শরীরের তেজ সহ্যই করতে পারিনি, মাঝপথেই মারা গেছে। আর তার ফল এই বিকলাঙ্গ বোবা শিশু। তবুও কি ওর কম তেজ? তিনটে ছেলেকে মেরে ফেললো ও। আমার সন্দেহই তাহলে ঠিক, তুমি আসলে কর্ণবাবুর 3 ছেলেকে মেরেছ। না না, আমি মারিনি, মেরেছে আমার ছেলে। কিন্তু কেন? ওর যে বড্ড খিদে পায়, রক্তর খিদে ওর, রক্তর। তবে চিন্তা নেই, আমাদের যে সন্তান হবে তারানাথ, সে পরম শক্তিমান হবে, সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো। তুমি মহারামর তন্ত্রে সিদ্ধ লাভ করেছ, নিজ গুণে বিভিন্ন দেবীদের খুশি করেছ। তুমি আমার সন্তানদের যোগ্য পিতা। এসো তারানাথ, আমার এই বছরের পর বছর ধরে অপেক্ষার অবসান ঘটাও। কোনো দিনও সেটা সম্ভব নয়। আমার নিজের স্ত্রী কন্যা রয়েছে, তাছাড়া তুমি একজন অন্য লোকের স্ত্রী। পর স্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। এই কার্য আমার দ্বারা সম্ভব নয়। তারানাথ, তুই আমাকে না বলে কিন্তু ভালো করছিস না। আমি তোকে যেমন সুযোগ দিতে পারি, তেমন ধ্বংস করতে পারি। মধুসুন্দরী দেবী থাকতে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আর আমি যতক্ষণ এই বাড়িতে আছি, তুমি কিছুতেই কর্ণবাবুর ছেলেদের ক্ষতি করতে পারবে না। আমি তো ক্ষতি করব না, ক্ষতি তো করছে আমার ছেলে। আর এতক্ষণে সে অনেকটা রক্ত খেয়ে নিয়েছে। রোশনির কথা শুনে আমার মনে পড়ল, সত্য কথাই তো সে রোশনি শিশুটিকে কোথাও তো দেখছি না। আমি ওই স্থানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে তাড়াতাড়ি দৌড়ে এই ঘর থেকে বের হয়ে এলাম। বের হয়ে সোজা চললাম কর্ণপ্রতাপের সেজ ছেলের ঘরের দিকে। দূরে তখন ওই রক্তকণ্ঠী ভৈরবী ওরফে রোশনির বিকট হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এরপর আমি হুড়মুড়িয়ে কর্ণপ্রতাপের মেজ ছেলের ঘরে প্রবেশ করলাম। এরপর ঘরে ঢুকে টর্চ টিপে যা দৃশ্য দেখতে পাই, তাতে আমার গলা থেকে রাতের খাওয়া পর্যন্ত উঠে আসার জোগাড়। দেখলাম এক বিভৎস কালো রঙের কুচকুচিয়া নরম থলথলে জীব কর্ণপ্রতাপের মেজ ছেলের ছাতির ওপর বসে আছে। তার মুখ থেকে তীক্ষ্ণ একটি 1 হাত লম্বা জীব ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। এরপর সেই নরকের কীর্তি ধীরে ধীরে তার দেহ থেকে যেন চোখের মতো রক্ত শুষে নিতে লাগলো। তখন
তখনও মেজ ছেলেটি গোঁ গোঁ শব্দ করে নিজের জীবনের শেষ লড়াই লড়ছে। আর একটু পরেই হয়তো সব শেষ। আমি আর ওই বীভৎস দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, চিৎকার করে উঠলাম, ছেড়ে দে ওকে বলছি, নরকের কীট, না হলে আমি তোকে এখনই শেষ করে দেব। আমার ওই সতর্কবাণী শুনে কিনা জানি না, ওই নরকের পিশাচ তখন ধীরে ধীরে নিজের রক্ত মাখা জিভটা মেজ ছেলের দেহ থেকে ধীরে ধীরে সরিয়ে নিল। কিন্তু সে ওখানেই থামলো না। এরপর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আজ সে নতুন শিকার ধরায় আসায় উন্মত্ত। আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি দৌড়াতে লাগলাম নিজের ঘর লক্ষ্য করে। সেই পিশাচও দেখলাম আমার পিছু নিয়েছে। আমি ওই ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকলাম। বারবার পেছন ঘুরে দেখছিলাম ওই পিশাচটা আমার দিকে আসছে কিনা বা আমার থেকে কত দূরে। ঠিক এই সময় একটা ভয়ানক আশ্চর্যজনক ঘটনা ঘটল। দেখলাম সেই পিশাচ হঠাৎই আকারে বাড়তে শুরু করলো এবং একটা বড় ষাঁড়ের ন্যায় আকৃতি নিয়ে সে প্রবল আক্রোশে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে নিজের ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে আনা ব্যাগ খুলে অন্ধকারের মধ্যে একটা জিনিস কি যেন হাতড়াতে লাগলো। অবশেষে জিনিসটা হাতে ঠেকলো। ততক্ষণে আমার ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে সেই নরপিশাচ। তার পৈশাচিক গর্জনে গোটা আকাশ বাতাস ভারী হয়ে এলো। ওই পিশাচ আমার ঘরে প্রবেশ করতেই আমার হাতে ধরা বস্তুটা চকচক করে উঠতে লাগলো। এক অতি পবিত্র দিব্য জ্যোতি জিনিসটা থেকে বের হতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে সেই দিব্য জিনিসটা সোজা ছুঁড়ে মারলাম ওই পিশাচকে লক্ষ্য করে, আর বিভৎস চিৎকার করে সেই অশুভ শক্তি মাটিতে পড়ে গেল। বিনাশ হলো করাল পিশাচরের। পরের দিন ঘুম থেকে উঠে শুনলাম কর্ণবাবুর সেজ ছেলে একেবারেই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো কাল ভোরবেলা থেকেই কর্ণবাবুর দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তার বদলে কিছু ছাই পড়ে আছে সারা বাড়ি জুড়ে। কিন্তু যেই দৈব জিনিসটি দিয়ে আপনি ওই করাল পিশাচকে বধ করলেন, সেটি কি ছিল ঠাকুর মশাই? আসলে ওই ঘটনাটি ঘটার ঠিক 1 মাস আগে আমি মধুসুন্দরী দেবী আমার বাড়িতে এসেছিলেন। তারানাথ, সামনে যে তোর জীবন সংকট রয়েছে বাবা, এই নে, এই জিনিসটা সঙ্গে রাখ, ঘোর বিপদ হইতে তোকে রক্ষা করবে। কিন্তু ঠাকুর মশাই, জিনিসটা কি ছিল? না হে, বারণ আছে, ওসব বলা যাবে না। গল্পটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো অন্য একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। তারানাথ তান্ত্রিক ও কালো জাদু ফ্যানফিকশন গল্পের লেখক হলেন নীল বিশ্বাস। এছাড়াও বিভিন্ন চরিত্রে তারানাথ, সোমনাথ, হারাধন, কর্ণপ্রতাপের বাবা ও রামুর চরিত্রে কৃষ্ণেন্দু, বিভূতি ও কিশোরীর চরিত্রে যথাক্রমে রুদ্রাক্ষ ও অনির্বাণ, চারির চরিত্রে দেবারতী, কর্ণপ্রতাপ ও রশ্মির চরিত্রে যথাক্রমে পুষ্পেন্দু ও মহুয়া, দাসী, মধুসুন্দরী ও চম্পারানীর চরিত্রে খেয়ালি, চয়নিকা ও পায়েল। এছাড়াও এডিটিং ও সাউন্ড এফেক্টসে সৈকত রায় ও অরিন্দম চক্রবর্তী। প্রুফ রিডিং করেছেন আমরিন সুলতানা। পোস্টার ডিজাইনিংয়ে সৌরভ দাস। ভিডিও মেকিং করেছেন পুষ্পেন্দু। এছাড়াও স্পেশাল থ্যাঙ্কস জানাই রূপকথাকে আমাদের বিশেষভাবে পাশে থাকার জন্য। আজ আসি। আগামী শুক্রবার ঠিক বিকেল 5:55 আপনারা তৈরি থাকবেন, আমরা আবার আসবো। আজকের মতো শুভরাত্রি। আর মনে রাখবেন, আমরা কিন্তু কাকের মাধ্যমে আপনাদের উপর নজর রাখছি।